আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়তে যাচ্ছি ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ একটি টপিক, বিশেষ করে নবম দশম শ্রেণী, ইন্টারমিডিয়েট এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার্থীর জন্য কিন্তু এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আর তা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। এবং যেই টপিকটিতে নাম্বার পাওয়াটা হচ্ছে বা কারেক্ট অ্যান্সার করাটা হচ্ছে আমাদের জন্য খুবই সহজ একটি কাজ। তো চলো আমরা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের প্রাথমিক যে নিয়মগুলো আছে সেগুলো একটু আমরা শিখে নিই। তো ট্যাগ শব্দের অর্থ আমরা হয়তো অনেকে জানি। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, আর কোয়েশ্চেন অর্থ হচ্ছে প্রশ্ন। সো এর অর্থটা দ্বারাই হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। তো আমরা অনেক সময় বিভিন্ন বাংলা বা ইংরেজি বাক্য বলার পরে আমরা ছোট্ট করে একটা প্রশ্ন জুড়ে দিই। তো এই প্রশ্ন জুড়ে দেওয়াটাই হচ্ছে মূলত ট্যাগ কোয়েশ্চেন। সো ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমাদের জন্য দুটি জিনিসের খুবই প্রয়োজন হয়। একটি হচ্ছে সাবজেক্ট এবং হচ্ছে একটি অক্সিলিয়ারি ভার্ব। এই দুইটা বিষয় নিয়ে হচ্ছে মূলত আমাদের কাজ করতে হবে। যে কোনো সেন্টেন্স থেকে আমাকে একটি সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্ব খুঁজে বের করতে হবে এবং সেটাকে একটা ইন্টারোগেটিভ স্ট্রাকচারে আমাদের নিয়ে যেতে হবে। এবং আমরা অনেকেই হয়তো জানি যে ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা, ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা কিন্তু হচ্ছে ফার্স্ট হচ্ছে অক্সিলিয়ারি, দেন হচ্ছে সাবজেক্ট। অক্সিলিয়ারি প্লাস সাবজেক্ট, এখানে আরও আদার ওয়ার্ডসগুলো সেন্টেন্সে বসবে এবং লাস্ট হচ্ছে আমাকে কোয়েশ্চেন মার্ক ইউজ করতে হবে। বাট ট্যাগ কোয়েশ্চেন আমরা কিন্তু শুধুমাত্র অক্সিলিয়ারি প্লাস সাবজেক্ট ইউজ করব। এখানে শর্ত অনুযায়ী আমাকে নট ইউজ করতে হয় এবং প্রত্যেকটা সেন্টেন্সে নটের কিন্তু অ্যাব্রিভিয়েট ইউজ করতে হবে। আমাদের যে অক্সিলিয়ারি এবং নটের যে অ্যাব্রিভিয়েশন ফর্মটা আছে, কন্ট্রাকশন ফর্ম আছে, সেগুলো কিন্তু আমরা এখানে ইউজ করব। এবং এই কোয়েশ্চেনগুলোর আনসারটা কিন্তু মূলত হচ্ছে ইয়েস অর নোতেই সীমাবদ্ধ থাকবে। তো চলো আমরা কয়েকটি নিয়ম জেনে নিই। তো রুল ওয়ানে হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন করার সময় প্রথম অংশটি অ্যাফার্মেটিভ হলে পরের অংশটি নেগেটিভ হয়, আর যদি প্রথম অংশটি নেগেটিভ হয় তাহলে পরের অংশটি অ্যাফার্মেটিভ হবে। সো এখানে ছোট্ট করে একটু স্ট্রাকচার দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে তোমরা কিন্তু এটি লিখে রাখতে পারো অথবা হচ্ছে মুখস্থ করে নিতে পারো। সো আমরা একটি সেন্টেন্সে যদি যাই, আমি কিন্তু প্রথমেই বলেছি আমাদের হচ্ছে দরকার হচ্ছে সাবজেক্ট এবং একটি অক্সিলিয়ারি ভার্ব। আমরা এখানে ভার্বটি একটু লিখে দিতে পারি। সো হি প্লেস ক্রিকেট, এখানে আমি দেখতে পাচ্ছি আমার সাবজেক্ট হচ্ছে হি এবং পরের ভার্বটা হচ্ছে প্লে। আমি মূলত এই দুইটা শব্দকে নিয়ে কাজ করব, বাট আমার আনসার কিন্তু হবে শুধুমাত্র সাবজেক্ট এবং সাবজেক্টের অবশ্যই একটি প্রোনাউন ইউজ করতে হবে। আর ভার্বটা কিন্তু আমরা ট্যাগের যে ভার্বটা ইউজ করি সেটা কিন্তু অবশ্যই অক্সিলিয়ারি হবে। তো আমরা অনেকেই জানি যে যদি বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব না থাকে বা হেল্পিং ভার্ব না থাকে তাহলে কিন্তু আমরা সেখানে ডু, ডাজ এবং ডিড ব্যবহার করি, সেটা কিন্তু অবশ্যই টেন্স অনুযায়ী। সো যেহেতু এখানে আমি একটা এস দেখতে পাচ্ছি এবং আমার সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সো আমি নিঃসন্দেহে কিন্তু এখানে ডাজ ব্যবহার করতে পারি। এবং সেন্টেন্সটি কিন্তু হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সে নেগেটিভ কোনো ওয়ার্ড কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সো ডাজেন্ট এবং হচ্ছে সাবজেক্ট হচ্ছে আমার হি, এখানে আমি হি ইউজ করলাম। এরপরের যে এক্সাম্পলটা সেটা হচ্ছে হি ডাজ নট প্লে, সে খেলাধুলা করে না বা বল খেলে না। হি ডাজন্ট প্লে ক্রিকেট, হি ডাজন্ট প্লে ফুটবল, হি ডাজন্ট প্লে ক্যারম, হি ডাজন্ট প্লে লুডো। যাই হোক না কেন আমাদের কিন্তু মাত্র দুটি শব্দ দরকার, একটি হচ্ছে সাবজেক্ট এবং একটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। বাট এই সেন্টেন্সে কিন্তু আমি একটি সাবজেক্ট এবং একটি অক্সিলিয়ারি ভার্ব কিন্তু পেয়ে যাচ্ছি। সো এই অ্যান্সারটা কিন্তু আমার জন্য খুবই সহজ হয়ে দাঁড়াচ্ছে, কারণ এখানে আমাকে অক্সিলিয়ারি ভার্ব খুঁজতে হচ্ছে না। সো আমি ডাজটাকে নিয়ে নিলাম, এই যে ডাজ। এরপর এখানে আমি একটি নট দেখতে পাচ্ছি, সো নেগেটিভ সেন্টেন্স। তাই আমার অ্যান্সারটা কিন্তু আমি জানি হচ্ছে সেটা কি হবে, অবশ্যই অ্যাফার্মেটিভ। সো এখানে আর নট ইউজ করছি না, আর এখানে সাবজেক্ট হচ্ছে হি। আরেকটা জিনিস কিন্তু আমরা জেনে রাখবো, অবশ্যই আমরা যে সাবজেক্টগুলো ইউজ করব ট্যাগের যে সাবজেক্টটা সেটা যদি আমরা এখানে একটু লিখে রাখি, অল্প কয়েকটা
প্রোনাউন কিন্তু আমার ইউজ করতে হবে। সে তাদের মধ্যে হচ্ছে আই, উই, হি, শি, দে, ইট, দেন হচ্ছে ইউ, এবং আরও ইউজ করতে পারি আমরা, সেটা হচ্ছে ওয়ান, আর হচ্ছে কি দেয়ার। এই কয়েকটা প্রোনাউনের মধ্যে কিন্তু আমাদের সাবজেক্টগুলো সীমাবদ্ধ থাকবে, সেটা কিন্তু আমরা অবশ্যই খেয়াল রাখব। আচ্ছা, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা খেয়াল করি তাহলে কি হয়, অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট। আমার ট্যাগ কোয়েশনের যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু আমরা অবশ্যই মনোযোগ সহকারে মনে রাখবো। আমাদের কিন্তু অনেকগুলো প্রোনাউন আমরা ইউজ করি বাক্যে, কিন্তু তাদের মধ্যে কিন্তু শুধুমাত্র এই কয়েকটা প্রোনাউন কিন্তু ট্যাগের সাবজেক্ট হিসেবে ইউজ করতে হবে। ট্যাগের সাবজেক্ট কিন্তু কখনো কোনো নাউন হতে পারে না, শুধুমাত্র প্রোনাউন হয়। এখানে কিন্তু খেয়াল করবে তোমরা যে এটা কিন্তু প্রোনাউনেরও প্রোনাউন কিন্তু এখানে ব্যবহার হচ্ছে, এবং এই জিনিসটার কিন্তু আমরা একটু পরেই শিখব। তো তারপরে রুল নাম্বার 2-তে যাচ্ছি। রুল নাম্বার 2-তে যাওয়ার আগে আমরা 1টা আরেকটু রিভিশন করে আসি। সেটা হচ্ছে সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে আমার আনসারটা কিন্তু হবে অ্যাফার্মেটিভ, আর সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমার আনসারটা কিন্তু হবে নেগেটিভ। ওকে, রুল নাম্বার 2-এ যাচ্ছি আমরা। যে এখানে বলা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট হলে, সেখানে কিন্তু সাহায্যকারী ভার্ব আমার কী করতে হয়, ডু ডাজ ইউজ করতে হয়। এবং সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে সাহায্যকারী ভার্ব ডিড ব্যবহার করতে হয়। এটা হয়তো আমরা এখন অবশ্যই অনেকেই জানি, তারপরে আমাদের একটু অনেকের অনেক সময় মনে থাকে না। তাহলে আমরা খেয়াল রাখবো যে সেন্টেন্সে কোনো হেল্পিং ভার্ব নেই, সেখানে আমরা কিন্তু হেল্পিং হিসেবে ডু ডাজ প্রেজেন্ট টেন্স হলে, এবং পাস্ট টেন্স হলে কিন্তু আমরা ডিড ব্যবহার করব। তো আই প্রেফার মিল্ক টু টি, আমি হচ্ছে চায়ের থেকে বেশি হচ্ছে দুধ পছন্দ করি, সেক্ষেত্রে কিন্তু আই, এবং এই বাক্যে কিন্তু কোনো হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব কিন্তু নেই। তো এই ক্ষেত্রে কিন্তু আমাকে ডু ডাজ ডিডের আশ্রয় নিতে হবে, এবং আমার এখন খেয়াল করতে হবে যে আমি কোথায় ডু ব্যবহার করি, কোথায় ডাজ ব্যবহার করি, কোথায় ডিড ব্যবহার করি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এবং আমার সাবজেক্ট কিন্তু আই, এবং আয়ের সাথে কিন্তু আমরা সবসময় ভার্বের বেস ফর্ম যেটা আছে উইদাউট এস অর ইএস ইউজ কিন্তু করি। সো এখানে আমরা লিখব ডু, কারণ এখানে কোনো এস বা ইএস নেই, এবং আয়ের সাথে সবসময় কিন্তু আমরা ডু শব্দটা ব্যবহার করে থাকি, এবং সেন্টেন্সটি হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো এখানে আমাকে কী করতে হচ্ছে, নট ইউজ করতে হচ্ছে। হি ওয়েন্ট হোম, এখানে আমরা সবাই জানি গো, ওয়েন্ট, গন। ওয়েন্ট হচ্ছে ভার্ব টু ফর্ম, তাই আমরা এখানে লিখব ডিড, এবং আমার সাবজেক্ট হচ্ছে হি, একটি প্রোনাউন, এবং এই সেন্টেন্সটিতে কিন্তু কোনো নট আমরা দেখতে পাচ্ছি না, সো ডিডেন্ট হি। আচ্ছা, এবার যে নিয়মটা আমরা পড়বো সেটা হচ্ছে আমরা এখন এতক্ষণ অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা নিয়ম পড়লাম। তো এবার যেই নিয়মটা আমরা পড়তে যাচ্ছি, একটি ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সটির ট্যাগ করা খুবই সহজ, এর থেকে সহজ আর কোনো রুলই হতে পারে না বা কোনো সিস্টেমই হতে পারে না। সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমরা অনেকে জানি আদেশ করা বোঝায়, নিষেধ করা বোঝায়, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায়। তো সেই ক্ষেত্রে যখন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমি জাস্ট চিনতে পারবো, তখন কিন্তু আমাকে সেখানে জাস্ট হচ্ছে উইল ইউ লিখে দিলেই কিন্তু আমার আনসারটা কমপ্লিট হয়ে গেল। সো এই ক্ষেত্রে আমার কিন্তু মনে রাখতে হবে যে আমি কি কি দ্বারা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু করতে পারি। আমরা কিন্তু জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ভার্ব ওয়ান দিয়ে শুরু করতে হয় আমাদের, ডু, ডোন্ট, অথবা হচ্ছে ডু নট দিয়ে শুরু হয়। এরপর হচ্ছে আমাদের প্লিজ, কাইন্ডলি দ্বারা শুরু হতে পারে, নেভার দ্বারা শুরু হতে পারে, আমাদের হচ্ছে অলওয়েজ দ্বারা ইম্পারেটিভ স্টার্ট হতে পারে, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দ্বারা শুরু হতে পারে। সো এইভাবে যদি কোনো সেন্টেন্সে শুরু হয়, ভার্ব ওয়ান, ভার্বের বেস ফর্ম ডু নট বা ডোন্ট, প্লিজ, কাইন্ডলি, নেভার, অলওয়েজ, লেট দ্বারা যদি শুরু হয়, সেক্ষেত্রে সেন্টেন্সটি কিন্তু আমাদের ইম্পারেটিভ হবে, এবং সেখানে কিন্তু আমরা অ্যান্সারটা লিখব উইল ইউ। তবে আমি এখানে কিন্তু নেগেটিভ অ্যাফার্মেটিভ ভেদে কিন্তু উইল ইউ বা ওন্ট ইউ লিখতে পারি। কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে শুধুমাত্র একটি মাত্র নিয়মে আমাদের একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে লেট আস থাকলে আমরা কিন্তু সেখানে শ্যাল উইল লিখব, লেট আস থাকলে আমরা কিন্তু সেখানে
শ্যাল উইল লিখবো। আর যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে সব জায়গায় কিন্তু আমরা উইল লিখবো। সেক্ষেত্রে অ্যাফার্মেটিভ নেগেটিভ খেয়াল করে আমি কিন্তু ওনটিও লিখতে পারি। তো এক্ষেত্রে এখন হচ্ছে আমরা যে একটি গুরুত্বপূর্ণ নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, এবং এই নিয়মটি কিন্তু তোমাদের পরীক্ষায় মোটামুটি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু ট্যাগ কোয়েশ্চেন থেকে যদি আসে তাহলে এই রুলটা কিন্তু সব থেকে বেশি আসতে দেখা যায়। তো সেটা হচ্ছে নেগেটিভ কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো বাক্যে থাকলে বাক্যের অর্থ নাবোধক হবে, এবং সেখানে কিন্তু আমাদের নট ইউজ করা যাবে না। সেখানে দেখতে পাচ্ছেন নাইদার, নান, লিটল, নো ওয়ান, নেভার, নোবডি, স্কার্সলি, সেলডম, হার্ডলি। সেক্ষেত্রে আমরা এখানে একটি শব্দ আছে, ফিউ শব্দটা লিখতে পারি। বাক্যে যদি টু থাকে, আমরা অনেকেই হয়তো জানি টু থাকলেও কিন্তু আমাদের সেই বাক্যটাতে নট ইউজ করা কিন্তু যাবে না। নেভার, নোবডি, স্কার্সলি, সেলডম, হার্ডলি, এছাড়াও আছে রেয়ারলি, এই শব্দগুলি যদি কোনো বাক্যে থাকে সেই বাক্যের অর্থটা কিন্তু নাবোধক হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। তখন কিন্তু সেখানে আমাদের কি করা যাবে না, নট ইউজ করা যাবে না। হি সেলডম কামস, সে খুব কমই বাড়িতে আসে বা সে খুব কদাচিৎ বাড়িতে আসে। সেক্ষেত্রে সেলডম দ্বারা কিন্তু বাক্যের অর্থটি নাবোধক হয়ে যাচ্ছে। সো আমরা এখানে নট ইউজ করতে পারছি না। সো এখানে কি করতে হবে, ডাজ হি। এছাড়াও যদি আমরা একটা বাক্য লিখে দেখাতে চাই তাহলে যেমন লিখতে পারি যে হি হ্যাজ লিটল নলেজ। হি হ্যাজ লিটল নলেজ, তার খুব কম জ্ঞান আছে বা কদাচিৎ জ্ঞান আছে, জ্ঞান নাই বললে চলে, এমনটা কিন্তু এখানে অর্থ বোঝাচ্ছে। সো আমরা এখানে কিন্তু আনসারটা লিখতে পারি যে হ্যাজ হি, অথবা হচ্ছে ডাজেন্ট। তো আশা করি তোমরা রুলটি বুঝতে পেরেছো যে কোনো বাক্যে যদি নাইদার থাকে, নান থাকে, লিটল থাকে, ফিউ, টু, নো ওয়ান, নেভার, নোবডি, স্কার্সলি, সেলডম, হার্ডলি, রেয়ারলি থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু সেই বাক্যটাকে নেগেটিভ করব না, আমাদের অ্যান্সারটা কিন্তু তখন হয়ে যাবে পজিটিভ। এছাড়াও যদি সাবজেক্ট হিসেবে নোবডি, নান, নাইদার, এনিবডি, এনিওয়ান, এভরিওয়ান, এভরিবডি, সামবডি, সামওয়ান থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেখানে এদের পরিবর্তে কিন্তু আমাদের দে ইউজ করতে হবে। এছাড়াও ইচ প্লাস হচ্ছে ইচ প্লাস নাউন, এভরি প্লাস নাউন থাকলে কিন্তু আমাদের একই নিয়ম ফলো করতে হবে। এভরি প্লাস নাউন থাকলে কিন্তু আমাদের এই নিয়মটা ফলো করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের সেখানে কি হবে, আমরা কিন্তু সেখানে দে লিখব। সো যদি সাবজেক্ট হিসেবে নোবডি, নান, নাইদার, এনিবডি, এভরিওয়ান, এভরিবডি, সামবডি, সামওয়ান, ইচ প্লাস নাউন, সেক্ষেত্রে হতে পারে ইচ বয়, ইচ গার্ল, ইচ স্টুডেন্ট, ইচ ভিলেজার ইত্যাদি। এভরি প্লাস নাউন থাকলে এভরি মাদার, এভরি ফাদার, এভরি সিস্টার থাকলে সেক্ষেত্রে কিন্তু তাদের পরিবর্তে কিন্তু আমাদের প্রোনাউন দে ইউজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নোবডি বিলিভস হিম। সো যেহেতু এখানে এস আছে, বা আমরা কিন্তু খুব সহজেই ধরে নিতে পারি যে বিলিভসের কারণে এখানে কিন্তু ডাজ হওয়ার কথা ছিল, বাট নোবডির পরিবর্তে কিন্তু আমরা এখানে দে ইউজ করব প্রোনাউন। তাই দের সাথে কখনো কিন্তু আমরা ডু শব্দটি, ডাজ শব্দটি ব্যবহার করি না, যার কারণে কিন্তু আমাদের এখানে ডু হচ্ছে। আর নোবডি হচ্ছে একটি নেগেটিভ ওয়ার্ড, যার কারণে আমরা কিন্তু এখানে ডোন্ট ইউজ করছি না, আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে ডু দে। তো পরে যদি আমরা দেখি রুল নাম্বার 8, যদি সাবজেক্ট হিসেবে কখনো তোমাদের দেখতে পাও যে নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং ইত্যাদি শব্দগুলো ব্যবহৃত হচ্ছে, সেই ক্ষেত্রে এই শব্দগুলোর পরিবর্তে আমাদের কিন্তু আরেকটি প্রোনাউন ইউজ করতে হবে। যদিও এই শব্দগুলো নিজেরাই হচ্ছে প্রোনাউন, তারপরে এদের প্রোনাউন হিসেবে আমাদের কিন্তু ইট শব্দটি ব্যবহার করতে হবে এখানে। সো নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড, ইজ ইট? নাথিং এর পরিবর্তে আমাদের ইট বসে, এবং এখানে আমাদের হেল্পিং ভার্ব হচ্ছে ইজটা কিন্তু হেল্পিং ভার্ব দেওয়া থাকলে কিন্তু আমাদের জন্য বিরাট একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম, কারণ এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ইজ ইট? আর এখানে কোনো নট ইউজ হচ্ছে না, কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা নাথিং শব্দটি দেখতে পাচ্ছি, যা হচ্ছে একটি নেগেটিভ ওয়ার্ড। এছাড়াও আমাদের
আরও কিছু প্রোনাউন আছে, যেমন দিস, দিস, দ্যাট, এদের পরিবর্তে কিন্তু আমাদের ইট ব্যবহার করতে হয় যদি এটা প্রোনাউন। এরপর হচ্ছে আমাদের যদি দিস, দোজ থাকে, এগুলোর পরিবর্তে কিন্তু আমাদের দে ব্যবহার করতে হয়। দিস, দোজ, এদের পরিবর্তে দে ব্যবহার করতে হবে। দিস, দ্যাট, এগুলোর পরিবর্তে কিন্তু আমাদের ইট ব্যবহার করতে হবে। সো এখানে আমরা অল্প কয়েকটি নিয়ম দেখলাম। এরপরে এখানে আমরা কিছু অক্সিলারি ভার্বের কন্ট্রাকশন ফর্ম দেখতে পাচ্ছি। হয়তো আমরা অনেকেই এগুলো নাও জানা থাকতে পারে, তো তোমরা আশা করি এখান থেকে যে কন্ট্রাকশনের ফর্মগুলো তোমরা জানো না সেটা অবশ্যই খেয়াল করবে। সো এখানে দেখতে পাচ্ছি আই এম নটটাকে এন্ট আই লেখা যায়, কিন্তু আমরা কিন্তু সবসময় আর এন্ট লিখবো। আর এন্টাই আই এম নট সাধারণত হচ্ছে এম নটটা কি এম শব্দটা কিন্তু আমরা সবসময় আই এর সাথে ব্যবহার করি, আর আই এর পরে যখন হচ্ছে এম থাকবে তখন কিন্তু আমরা সবসময় অ্যান্সারটা কিন্তু আর এন্টাই লিখবো। এন্টাই লেখা যেতে পারে, কিন্তু আমরা কিন্তু সবসময় কি লিখবো? আর এন্ট আই লিখবো। ইজ নট, ইজেন্ট, আর নট, আর এন্ট, ডু নট, ডোন্ট, ডাজ নট, ডাজেন্ট, did not, didn't, was not, wasn't, were not, weren't, have not, haven't, has not, hasn't, had not, hadn't, will not, won't, would not, wouldn't, shall not, shan't, should not, shouldn't, cannot, can't, could not, couldn't, may not, mayn't, might not, mightn't, must not, mightn't ইত্যাদি। সো আজকে এই পর্যন্তই। আমরা আজকে আর মাত্র অল্প কয়েকটি নিয়ম আমরা দেখলাম। তো পরবর্তী ক্লাসে আমরা কিন্তু আরও বেশ কয়েকটি যে রুলসগুলো আছে সেগুলো আমরা দেখব। তো এখন হচ্ছে আমরা কয়েকটি এক্সারসাইজ একটু করে দেখি যে আসলে আমরা কেমন শিখলাম। আচ্ছা, বার্ডস ক্যান্ট সুইম, একটি বাক্যের সাবজেক্ট হচ্ছে বার্ডস এবং এখানে এই অক্সিলারি হচ্ছে আমাদের ক্যান। সো আমি এখানে ক্যানটাকে এখানে নিয়ে আসবো এবং সেন্টেন্সটাতে দেখতে পাচ্ছি একটি নট আছে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে পজিটিভ। এবং বার্ডস যদিও একটা পাখি, বাট সাবজেক্ট হচ্ছে প্লুরাল। আমার সাবজেক্ট যদি কখনো প্লুরাল হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি সেখানে দে ইউজ করব। সাবজেক্ট প্লুরাল হলেই আমাদের প্রোনাউন হিসেবে কিন্তু দে ব্যবহার করতে হবে। ডোন্ট ডিস্টার্ব মি, আমরা একটু আগেই পড়েছি যে ডু নট থাকলে বা ডোন্ট থাকলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং তার পরিবর্তে কিন্তু আমাদের উইল ইউ বসাতে হবে। যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে তার ট্যাগ কিন্তু আমরা হচ্ছে উইল ইউ লিখব। এভরিথিং, থিংয়ের পরিবর্তে আমরা ইট লিখব। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা লুকড, ভার্ব টু ফর্ম মানে পাস্ট ইনডিফিনিট, তাহলে কিন্তু আমাদের এখানে ডিড লিখতে হবে এবং সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, আমরা কি লিখব? ডিডেন্ট। এবং এভরিথিংয়ের পরিবর্তে আমরা কিন্তু ইট লিখব। এভরিথিং লুকড বিউটিফুল, ডিডেন্ট ইট। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, এখানে ফেভার্স একটা এস দেখতে পাচ্ছি আমরা। সো এখানে ডাজ হবে এবং ফরচুন সিঙ্গুলার সাবজেক্ট এবং বস্তুগত একটি সাবজেক্ট বা অ্যাবস্ট্রাক্ট নাউন একটি সাবজেক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন হলে তার পরিবর্তে আমাদের কিন্তু ইট লিখতে হয় এবং যেহেতু এখানে ভার্বের সাথে এস আছে, সাবজেক্ট সিঙ্গুলার, সো আমরা কী করবো? এখানে ডাজ লিখবো। বাকি কোনো নট বা নেগেটিভ ওয়ার্ড নেই, তাই আমরা ডাজেন্ট, আর যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন তার পরিবর্তে কিন্তু আমরা ইট লিখবো, ডাজেন্ট ইট। হি হ্যাড টু গো অ্যাব্রোড, এখানে আমাদের কিন্তু দুটি অ্যান্সার ইউজ করা যেতে পারে, সেটা হচ্ছে হ্যাডেন্ট হি, অথবা হচ্ছে আমরা কিন্তু এখানে ডিডেন্ট হিটাও ব্যবহার করতে পারে। আমাদের দুইটা অ্যান্সারই কারেক্ট। তো যার যেটা ভালো লাগে, যার যেটা সুবিধা হয় সে কিন্তু সেটাই লিখতে পারে। হাউ সুইটলি দ্য বার্ড সিংস, এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ করতে গেলে আমাদের কিন্তু সাবজেক্ট এবং ভার্বটা কিন্তু শেষের দিকে খুঁজে নিতে হবে। এবং এখানে যদি আমরা দেখতে পারি যে দেখতে পাচ্ছি যে হাউ দ্য বার্ড হচ্ছে আমাদের সাবজেক্ট এবং সিংস হচ্ছে আমাদের কিন্তু ভার্ব। সো বার্ড সিঙ্গুলার সাবজেক্ট, সিংস হচ্ছে সিঙ্গুলার ভার্ব। সো আমরা এখানে কিন্তু ডাজেন্ট ইউজ করতে পারি, ডাজেন্ট ইট ব্যবহার করতে পারি। আই অ্যাম আ স্টুডেন্ট, একটু আগেই আমি বলেছিলাম আই অ্যাম থাকলে আমরা অবশ্যই সেখানে কিন্তু আরেন্ট আই লিখব, আরেন্ট আই। কাইন্ডলি ডু মি আ ফেভার, কাইন্ডলি দ্বারা শুরু হচ্ছে এবং ডু হচ্ছে একটা ভার্বের বেস ফর্ম, ইম্পারেটিভ সেন্টেন্স। সো আমরা কিন্তু এখানে উইল ইউ লিখবো। আমরা কিন্তু এটাকে ওয়ান্ট ইউ লিখতে পারি, উইল ইউ।
লেট আস গো হোম বাক্যটি যদি লেট আস দ্বারা শুরু হয় তাহলে কিন্তু আমরা শ্যাল উই লিখবো, যদি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু লেট আস দ্বারা শুরু হলে কিন্তু আমাদের শ্যাল উই লিখতে হবে। নোবডি বিলিভস এ লায়ার। সো এখানে দেখা যাচ্ছে যে ডাস ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমাদের নোবডির পরিবর্তে কিন্তু আমাদের দেই বসবে। সো দের সাথে কিন্তু কখনো আমরা ডাস শব্দটি ইউজ করতে পারি না। সো এখানে ডু দেই হবে, আর নোবডি হচ্ছে একটি নেগেটিভ ওয়ার্ডস, তার জন্য আমরা কিন্তু এখানে কোনো নট ইউজ করছি না। নাথিং ইজ সার্টেন, ইজ ইট? নাথিং এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করি, এবং নাথিং হচ্ছে একটি নেগেটিভ ওয়ার্ড, তার জন্য আমরা এখানে কোনো নট ইউজ করছি না। রহিম ওয়েন্ট টু ঢাকা, ডিডেন্ট হি? রহিম হচ্ছে একটা নাউন নেম, এবং তার পরিবর্তে কিন্তু আমরা হি শব্দটি ব্যবহার করি। রিনা উইল সিং আ সং, ওন্ট শি? উইল নট এর অ্যাব্রিভিয়েশন বা কন্ট্রাকশন ফর্ম হচ্ছে ওন্ট, এবং রিনা হচ্ছে একটি ফেমিনিন, তার জন্য কিন্তু আমরা তার পরিবর্তে শি ব্যবহার করি। শি হার্ডলি কামস হিয়ার। হার্ডলি শব্দটি যদি কোনো বাক্য থাকে তাহলে সেটি কিন্তু নেগেটিভ অর্থ দেয়, এবং সেই ক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশন করার সময় কিন্তু সেখানে নটের ইউজ করব না। সো এখানে অ্যান্সারটা হবে ডাজ শি। শাট দ্য বুক, এখানে হচ্ছে শাট দ্য বুক মানে হচ্ছে বইটি বন্ধ করো, ইম্পারেটিভ সেন্টেন্স। সো আমি এখানে উইল ইউ লিখবো, তুমি ইচ্ছা করলে কিন্তু ওন্ট ইউ লিখতে পারো। তো এই ছিল আমাদের আজকের ট্যাগ কোয়েশ্চেন। প্রাথমিক আমরা কয়েকটি নিয়ম আমরা পড়লাম। তো মনে রাখতে হবে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করার জন্য কিন্তু একটি সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব বাক্য থেকে বেছে নিতে হবে, এবং ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে কিন্তু আমরা এই কয়েকটি প্রোনাউন ইউজ করতে পারি। এদের বাইরে কিন্তু সাধারণত আমরা কোনো সাবজেক্ট ইউজ করি না। তো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ, আর এই এক্সারসাইজগুলো তোমরা বুঝতে পেরেছ, এবং তোমাদের বোঝার সুবিধার্থে এবং তোমাদের কিছু এক্সারসাইজের জন্য আমি শেষে কয়েকটি এক্সারসাইজ দিলাম। আশা করি তোমরা কমেন্ট বক্সে এক্সারসাইজের আনসারগুলো লিখে পাঠাবে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।